আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গুপ্ত একটি দলের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বরিশাল ও ফরিদপুরের জনসভায় বললেন তারেক রহমান, ভোটে জিততে ভুয়া সিল ব্যালট ছাপানোর অভিযোগ। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। জামায়াতে ইসলামীর জয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে। ৩ জেলার সমাবেশে বললেন শফিকুর রহমান। নির্বাচনে জাতিকে ধোঁকা দেবে জামায়াত, ইশতেহার ঘোষণায় ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল। ইসলাম বিরোধী কোন দল জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। লক্ষ্মীপুরে ভোটের সিল সহ একজন গ্রেফতার। অভিযুক্ত জামায়াত নেতা পলাতক, দল থেকে বহিষ্কার। কুষ্টিয়ায় বিএনপি জামায়াত, মাদারীপুরে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২২। এবং অন্তর্বর্তী সরকারের আমলে সহিংসতায় নিহত ২০০, মবের শিকার ২৫ শতাধিক, হাজারের বেশি নারী ধর্ষিতা। মানবাধিকার প্রতিবেদন। ভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গুপ্ত একটি দলের নেতারা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে আলাদা জনসভায় তিনি বলেন, গুপ্ত দলটি নির্বাচনের ফল পক্ষে নিতে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। এ সময় ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশ গঠনের কাজ শুরু করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনুল হাসান। সারা দেশে দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২ দশক ধরে দলের প্রাণভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নেতা আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের ৬ জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী ১২ তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। জামাত ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিতে চায়। মিথ্যাবাদী প্রতারক এই দলটিকে প্রতিহত করতে হবে। যে ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে ১২ তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম, খবর দেখলাম ছাপাচ্ছে। নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না। বরিশালের এই সমাবেশের মধ্যে দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থা সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। পরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ফরিদপুরের পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ধানের শীষের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দিলে নির্বাচনী সভাটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান ফরিদপুর বিভাগ বাস্তবায়ন সহ এ অঞ্চলের উন্নয়নে তার দলের নানা পরিকল্পনা তুলে ধরেন। পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। তারেক রহমান বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি যারা মা বোনের সম্মানহানি করেছিল তাদেরকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ফরিদপুর। দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার ৪১ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে তরুণদের ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা, দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যবসা বান্ধব প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই নির্বাচনী ইশতেহার তুলে ধরেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাস্থ্য, শিক্ষা সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা জামায়াতের মূল লক্ষ্য বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইশতেহার জুড়ে আছে বৈষম্যহীন ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার প্রত্যয়। আমাদের অঙ্গীকার হচ্ছে ৬৪ জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা করব ইনশাআল্লাহ। আপনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে, এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। আসন্ন নির্বাচনে জয়ী হলে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দুর্নীতির প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় শক্তিশালী অবস্থানে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। জানান সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে নারী নিরাপত্তায়। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল, আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ, তারা অনেক ইনোভেটিভ এবং প্র্যাগমেটিক। তারা পারবে ইনশাআল্লাহ, যেভাবে তারা পেরেছে জুলাইতে, ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ গড়ে দিতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো আর বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসা বান্ধব রাষ্ট্র গঠনে কাজ করার কথাও জানান দলটির আমির। দিয়েছেন শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতিও। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন, উন্নত শিক্ষা তারা তাদের দেশে নিশ্চিত করেছেন, আমরা তাদের সাথে বসবো। আমরা শিক্ষার 2টা গুণগত পরিবর্তন আনতে চাই। ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ২০৩০ সালের মধ্যে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো সহ সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কোনো বাধাই বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামের সমাবেশে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। এদিকে লালমনিরহাট ও টাঙ্গাইলের সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, 15 বছরের মজলুম সংগঠনটি এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এবার নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে এমপি প্রার্থীদের হাতে দাড়িপাল্লা ও এনসিপির প্রার্থীদের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন তিনি।
লালমনিরহাটের হাতীবান্ধার ডালিয়া পয়েন্টে সমাবেশে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। যারা জাতির সাথে দুঃখবাদী করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। পরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 15 বছরের মজলুম সংগঠন চাঁদাবাজি, মামলাবাজিতে জড়িয়ে পড়েছে। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। এর আগে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বঞ্চিতদের অধিকার আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে না। আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। বাংলাদেশের কোনো বিদেশি প্রভু থাকবে না জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে জমিদারিও মেনে নেওয়া হবে না। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা। নির্বাচনে জামায়াত জাতিকে ধোঁকা দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। বিকেলে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুফতি রেজাউল বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এ সময় রাষ্ট্র গঠনে 30 দফা ইশতেহার ঘোষণা করে দলটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর পল্টনে আইএবি মিলনায়তনে 30 দফা ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহার ঘোষণায় দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ক্ষমতায় গেলে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এ সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামের স্বার্থ পরিপন্থী কোনো দলের কাছে জাতির আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। বহির্বিশ্বে ইসলামী আন্দোলনকে জঙ্গি দল হিসেবে পরিচয় দেয় জোট থেকে সরে আসার কথাও জানান মুফতি রেজাউল করিম। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি শ্রমের মর্যাদা দিতে চায়, সব শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন ডক্টর জোবায়দুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সকল সমস্যা সমাধান সম্ভব, আর সেটি বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসনের পাশাপাশি নিরাপদ যাতায়াতের ব্যবস্থাও করা হবে। এছাড়াও প্রতি 2 বছর পর পর শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের পাশাপাশি বীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে।
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ 6টি সিল সহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় আটক সোহেলকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। অপর আসামি সৌরভ পলাতক। অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়ে 2 জনের নামে মামলা দায়ের করেন। গ্রেফতার সোহেল শহরের পুরাতন আদালত সড়কের মারিয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে 16 ঘর বিশিষ্ট 6টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ এবং তাকে আটক করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে ও হোয়াটসঅ্যাপে কথোপকথন ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলায় আসামি করা হয়। এ ঘটনায় জেলা জামায়াতের আমির SUA রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর 2 আসনে বিএনপি প্রার্থী জাহানদার আলী মিয়ার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালীর বাজারে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কুষ্টিয়ার খোকসায় বিরোধ মীমাংসার সালিশে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দলের অন্তত 12 জন কর্মী সমর্থক আহত হয়েছে দাবি করেছে বিএনপি। খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নে মাসলিয়া বাজার এলাকায় বৈঠক চলাকালে এই সংঘর্ষ হয়। গুরুতর আহত 3 জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করেছে এসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান, আরপিও অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সব প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি সবাইকে আচরণ বিধি মেনে চলার তাগিদ দেন। কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত রাজধানীর অলিগলি। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা আশ্বাস ও প্রতিশ্রুতি। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ভোটাররা বলছেন, এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন এমন প্রার্থীকেই ভোট দেবে তারা। জেমস হামিমের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হতে বাকি আর মাত্র 6 দিন। শেষ মুহূর্তে এই কার্যক্রম দম ফেলার ফুসরত নেই প্রার্থী সমর্থকদের। ভোটারদের মন জয় করতে রাজধানী পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। ঢাকা 9 আসনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে প্রচারণা চালান হাবিবুর রশিদ হাবিব। ঢাকা 18তেই প্রচারণা চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। আর ঢাকা 7 আসনেই বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ প্রচারণা চালানোর সময় বলেন, তার এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দূর করবেন তিনি। এছাড়া ঢাকা 8 আসনে কাকরাইল এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। আমরা একই ভৌগোলিক জায়গা থেকে আমরা এখানে নিম্ন অঞ্চল বা আন্ডার ডেভেলপমেন্ট, আরো ডেভেলপমেন্ট, এই দুটো নিয়ে আমরা পার্থক্য আমরা এক করে ফেলতে চাই। জনগণের কাছে যেতে পারি, জনগণ যাদেরকে মতামত দিবে তাদেরকে নিয়ে কাজ করব। বিজয়ী হতে পারলে এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস এবং কিশোরকে মুক্ত করব। এদিকে ঢাকা 11 আসনে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আর ঢাকা 14 আসনে জনসংযোগ করেন জামাত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। প্রার্থীরা অভিযোগ করেন, একটি বড় দল নির্বাচনে পেশি শক্তি প্রয়োগের অপচেষ্টা করছে। 12 ফেব্রুয়ারি সবার আগে জুলাই সনদের পুরো প্রচারণায় আপনারা আমাদেরকে সহায়তা করছেন, আমাদের জন্য দোয়া করছেন, আমাদের হয়ে প্রচারণা করছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা এর রায় পাবো। তবে ভোটাররা বলছেন, মার্কা নয় যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা। 16 বছর পরে আমরা নতুন প্রজন্ম হিসাবে নতুন একটা নির্বাচন, সুন্দর একটা নির্বাচন আশা করি। একটি গণতন্ত্র স্বাধীন ভোটের জন্য
লড়াই করে যাচ্ছিল, সেই দিন আজকে ফিরে এসেছে। আগামী 10 ফেব্রুয়ারি সারা দেশে শেষ হবে সংসদ নির্বাচনের প্রচারণা। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের বাকি আর মাত্র 8 দিন। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। একই সাথে চলছে গণসংযোগ, উঠোন বৈঠক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। নানা জল্পনা, তর্ক বিতর্ক। এরই মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর গণভোটের কারণে এবারের নির্বাচন কিছুটা ব্যতিক্রম। প্রার্থীদের প্রচারণায় সরগরম সারা দেশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 5 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মন্তব্য করেন, সারা দেশে দাড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির নেতাকর্মীরা এলোমেলো কথা বলতে শুরু করেছে। আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রদান করে জামাত ইসলামী ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু করে। ঠাকুরগাঁও 1 আসনের নারাগণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যে দলের নেতাকর্মীরা নারীদের সম্মান দিতে জানে না, তারা ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। সেই মা বন্ধুদের জন্য ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটি কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন ভেস্তে যেতে পারবো? আগামী নির্বাচনে নারী সমাজ জামায়াতকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নলডাঙ্গার 3 মোহনী বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এদিকে নাটোরের দলীয় ইশতেহার ঘোষণা করেছে 11 দলীয় জোট সমর্থিত জামাতে ইসলামী। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের নাক্কাটিতলা এলাকায় শিবগঞ্জ উপজেলায় নির্বাচনী সভা করেন বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। এ সময় জামাতের 30 জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ঝিনাইদহ 1 আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া নড়াইল 1 আসনে প্রচারণা চালিয়েছেন সদর উপজেলার সুভারগোপে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। অন্তর্বর্তী সরকারের গত 17 মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল ভীষণ উদ্বেগজনক। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এ সময় রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 195 জন, মবের শিকার 259 জন এবং নির্বাচনী সহিংসতায় 5 জন নিহত হয়েছেন। আর ধর্ষণের শিকার হয়েছেন 1000-এর বেশি নারী। ভোটাররা ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে আরেক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে কমিউনিকেশন ও রিসার্চ ফাউন্ডেশন। জয়ত প্রেস ক্লাবে আলাদা 2টি অনুষ্ঠানে এই সব তথ্য জানান তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। মানবাধিকার বিষয়ে মাসিক অন্তর্বর্তীকালীন সরকারের গত 17 মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন পূর্ব সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এতে উল্লেখ করা হয়েছে, এ সময় অন্তত 1411টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে নিহত কমপক্ষে 195 জন, মব সন্ত্রাস 413টি, নিহত কমপক্ষে 313 জন। 427টি হামলার ঘটনায় সাংবাদিক নিহত হয়েছেন কমপক্ষে 834 জন। নারী নির্যাতন পরিস্থিতি আরও উদ্বেগজনক। 2500-এর বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার 1016 জন, এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন 230 জন। নাগরিকের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা, সরকারের কার্যকর ভূমিকার অভাব এবং বৃহত্তর রাজনৈতিক দলসমূহের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে গত 17 মাসের মানবাধিকার পরিস্থিতি ছিল হতাশাজনক। নারী নিপীড়ন ও ধর্ষণ, সীমান্ত হত্যা, মাজারে হামলা ও ভাঙচুর এবং সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপরে হামলা বৃদ্ধি পেয়েছে। সে সময়ে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যা সহ বেশ কিছু সামাজিক অপরাধ ঘটেছে, যা জনমনে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনমত জরিপ নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে কমিউনিকেশন ও রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ।
নির্বাচনে ধর্মের চেয়ে দুর্নীতি ও দ্রব্যমূল্যকেই সাধারণ মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবে ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরাপত্তা। তারা কনসার্নড যে ভোট আসলে সঠিকভাবে হবে কিনা, তারা কনসার্নড যে ভোট আসলে নিরাপদে অনুষ্ঠিত হবে কিনা, ভোটটা সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, ব্যালট বাক্স দখল হয়ে যায় কিনা, এখানে কোনো ধরনের কোনো সংঘাত হয় কিনা, এই বিষয়গুলো কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্ট প্রার্থী বা সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আছে কিনা, এটা প্রায় 67.3% মানুষ। তারপরে এই যে দ্রব্যমূল্যের যে ইস্যুগুলো, এটাও মানুষ কিন্তু গুরুত্বের সাথে দেখেছে। আওয়ামী লীগের ভোটারদের অর্ধেকের মতো ভোট বিএনপির দিকে এবং নতুন ভোটারদের 1/3 বেশি জামায়াতকে পছন্দ করে বলে রিপোর্টে জানানো হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সুনামগঞ্জ 3 আসনের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার বাজারঘাট পাড়া মহল্লায় গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপের কথা জানান ভোটাররা। মনির হোসেন তপু রিপোর্ট। সুনামগঞ্জ 3 আসনে মোট ভোটারের সংখ্যা 3,69,798 জন। এর মধ্যে জগন্নাথপুরে মোট ভোটার সংখ্যা 2,16,827, শান্তিগঞ্জে ভোটার 1,52,971। এ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী। তবে তার দলের বহিষ্কৃত নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। নিজেকে জনগণের প্রার্থী দাবি করেন তিনি। জনগণের জন্য আমি যেসব প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছি সেগুলো আমি পূরণ করবই। সেগুলো মেইনলি এখন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা সহ আরো যেগুলো আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কিছু আছে। এই অঞ্চলের মানুষ যারা চায়, সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত মানুষ চায়, তো সেই প্রেক্ষিতে আমি তাদের কাছে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত। এদিকে জামাতের 11 দলীয় জোটের 3 জন প্রার্থী মাঠে আছেন। চূড়ান্তভাবে সিদ্ধান্ত না আসায় উন্মুক্ত অবস্থায় আছে এখনো। যে কারণে আমি এটাকে চ্যালেঞ্জ মনে করি না, যদিও ত্রিমুখী লড়াই হতে পারে, কিন্তু সেখানে বিজয়ের মালা অবশ্যই রিকশা মার্কার পক্ষেই আসবে। আমাদের 3 জনের ভোট ব্যাংক সম্পূর্ণরূপে আলাদা। এটা আমাদের বিরোধী পক্ষ যারা আছে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের জনমনে বিভ্রান্তি রয়েছে যে 3 জনেরই একই ভোট ব্যাংক। আসলে কথাটা এইটা নয়। শিল্প কারখানা না থাকায় এ আসনের অনেক বাসিন্দা অন্যত্র ছুটছেন কাজের খোঁজে। বিশেষ উদ্যোগ নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন নির্বাচিত প্রার্থী, এমনটাই প্রত্যাশা ভোটারদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 7 আসনে আছেন মেজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর কলাবাগানে। এটি সংসদীয় আসন ঢাকা 10-এর আওতাভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে দলের মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম। অন্যদিকে জামাতের প্রার্থী তথা 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে এখানে রয়েছেন জসিমউদ্দিন সরকার। এই দুজনের মধ্যেই তীব্র লড়াই হবে বলে আমাদেরকে এখানকার ভোটাররা আশ্বস্ত করেছেন। এখানকার ভোটারদের সঙ্গে আমরা সারাদিন কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান স্বাভাবিক কারণে এই আসনটি একটি অভিজাত এলাকা, কিন্তু এখনও এখানে হাজারীবাগে যে চামড়া শিল্প সেটিকে স্থানান্তর করা হয়েছে, যদিও সাভারে, কিন্তু এখনও সেখানকার পরিবেশ যেভাবে উন্নত হওয়া দরকার ছিল সেভাবে উন্নত হয়নি। এই বিষয়টিকে আগামী দিনে যিনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে হবে। এখানকার ভোটাররা আরও বলছেন যে এখানেও গ্যাস সংকট রয়েছে, অর্থাৎ তারা বলছেন যে দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ থাকে না, এ কারণে তাদেরকে গভীর রাতে রান্না করে রাখতে হয় অথবা গ্যাস সিলিন্ডারের উপরে নির্ভর করতে হয়। কিন্তু যেহেতু বর্তমানে গ্যাস সিলিন্ডার নিয়ে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, 1500 টাকার সিলিন্ডার 2200 থেকে 2500 টাকায় কিনতে হচ্ছে, তাই এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি এমপি হবেন তাকে অনেক রকমের বহুমুখী চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। নাটোর 1 আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এ সময় ফারজানা শারমিন পুতুল বলেন, গত 17 বছর ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী 12 তারিখে ধানের শেষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে সম্মিলিতভাবে কাজ করে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশে নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার নতুন পথ চলা শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে নাটোরের লালপুর উপজেলার সালামপুর হাইস্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন পুতুল। ভবিষ্যৎ বাংলাদেশ হবে
নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের জন্য শ্রমে ঘামে গড়া একটি বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশ হবে তারেক রহমানের মানবিক বাংলাদেশ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ৯ আসনে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মুগদায়। এটি ঢাকা ৯ আসনে অন্তর্ভুক্ত। রাত গভীর হলেও কিন্তু এখনো এলাকা যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচারণা বন্ধ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এখনো চলছে প্রচারণার পাশাপাশি উঠান বৈঠক এবং বিভিন্ন মিটিং কিন্তু এলাকা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বরাবরই করে যাচ্ছেন। বর্তমানে কিন্তু এলাকায় বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব তিনি কিন্তু উঠান বৈঠক করছেন। এই এলাকা যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা তিনি শুনছেন এবং সেগুলোর সমাধানের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এলাকায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাসনিম জাহরা, তিনিও কিন্তু ফুটবল প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন এবং তিনিও কিন্তু বেশ জোরসোরভাবে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং এই এলাকায় 10 দলীয় জোট থেকে এনসিপি প্রার্থী রয়েছেন রাসিন, তিনিও তার যে প্রতীক রয়েছে শাপলাকুলি সেটি নিয়ে কিন্তু এলাকায় চষে বেড়াচ্ছেন এবং এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন এবং এলাকা থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজি দূর করতে পারবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এলাকায় ভোটার সংখ্যা রয়েছে 4,70,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 9 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যান্ত্রিক ত্রুটির কারণে 12 দিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। যমুনা সার কারখানার জেনারেল ম্যানেজার অপারেশন ফজলুল হক জানান, গ্যাসের চাপ কমে অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক সমস্যা দেখা দিলে গত 22 জানুয়ারি দুপুরে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে পুনরায় উৎপাদন শুরু হয়। এবার খেলার খবর। নেপালকে 4-0 গোলে হারিয়ে অপরাজিত থেকেই সাফ অনূর্ধ্ব-19 নারী টুর্নামেন্টের ফাইনালে গেল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে 8 গোলের কম ব্যবধানে হারলেও ফাইনাল খেলত বাংলাদেশ। পিটার ব্যাটলারের শিষ্যরা নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে ফাইনালে উঠেছে। টুর্নামেন্টের শীর্ষ 2 পয়েন্টধারী দল বাংলাদেশ ও ভারত শিরোপার জন্য লড়বে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে ভারত 8-0 গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। গুপ্ত একটি দলের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বরিশাল ও ফরিদপুরের জনসভায় বললেন তারেক রহমান, ভোটে জিততে ভুয়া সিল ব্যালট ছাপানোর অভিযোগ। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াতে ইসলামীর। জয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে। 3 জুলাই সমাবেশে বললেন শফিক রহমান। নির্বাচনে জাতিকে ধোঁকা দেবে জামায়াত, ইশতেহার ঘোষণা ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল। ইসলাম বিরোধী কোনো দল জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। লক্ষ্মীপুরে ভোটের সিল সহ একজন গ্রেফতার, অভিযুক্ত জামায়াত নেতা পলাতক, দল থেকে বহিষ্কার। কুষ্টিয়ায় বিএনপি জামায়াত, মাদারীপুরে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত 22। এবং অন্তর্বর্তী সরকারের আমলে সহিংসতায় নিহত 200, মবের শিকার 2.5 শতাধিক, হাজারের বেশি নারী ধর্ষিতা। মানবাধিকার প্রতিবেদন, ভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে থেকে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।